আচ্ছা, আজকে মোটামুটি আমরা টুকটাক ম্যাথ দেখবো। তবে ম্যাথ দেখার আগে আর কয়েকটা সূত্র একটু বাকি ছিল, সেগুলো আমি একটু আলোচনা করে দেন ম্যাথের দিকে যাই। এটা হচ্ছে মোটামুটি আমরা লাস্ট ক্লাসের সবগুলো পাওয়ার, যতগুলো পাওয়ার আমাদের লাগবে সবগুলো আমরা দেখে ফেলছিলাম। তার ভিতরে কয়েকটা জিনিস আমি একটু লিখে রাখি। আগে যেগুলো দেখাইছিলাম লাস্ট ক্লাসে, বলছিলাম যে মেসেজ পাওয়ার মানে যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছি সেটার পাওয়ার ছিল কত? am²/2। আমি কিন্তু যে আর এর কনসেপ্টটা বাদ দিয়ে দিচ্ছি, আর আমি ওয়ান ধরে নিচ্ছি। যদি থাকে তখন আমরা ইউজ করব, আর না থাকলে দরকার নাই। আচ্ছা, কিন্তু ইউজফুল পাওয়ার মানে যে পাওয়ারটা আমরা কাজে লাগাচ্ছি সেটা কিন্তু মেসেজ না, কারণ মেসেজের সাথে ক্যারিয়ার গুণ হয়ে যাচ্ছিল, যেটাকে আমরা ডাবল সাইড ব্যান্ড পাওয়ার বলছিলাম, বা এই যে ডিএসবি পাওয়ার বলছিলাম। সেটা কি দেখছিলাম? যে মেসেজ পাওয়ারের অর্ধেক হয়। তাহলে মেসেজ পাওয়ার যদি এটা হয়, তাহলে আমাদের ডিএসবি পাওয়ার হয় হচ্ছে am²/4। আর ক্যারিয়ার পাওয়ার ছিল কত? ক্যারিয়ার পাওয়ার, যেহেতু ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে এসি, এসি স্কোয়ার বাই 2। এই হচ্ছে মোটামুটি আমাদের পাওয়ার যেগুলো মনে রাখার দরকার। এই হচ্ছে আমাদের সেই তিনটা জিনিস। এবং আমরা দেখছিলাম যে আমরা যে টোটাল পাওয়ারটা পাঠাচ্ছি, কি কি পাওয়ার পাঠাচ্ছি, মানে যদি আমরা সব পাঠাই, তো এই সাপ্রেস যেগুলো সেটার হিসাব আলাদা, আমরা আপাতত সব পাঠাচ্ছি এটা ধরে নিলাম। তাহলে সব পাঠাচ্ছি কি কি? ক্যারিয়ার পাওয়ার এবং ডিএসপি পাওয়ার। তাহলে আমরা যদি বসাই, দেখেন ক্যারিয়ার পাওয়ার মানে ac²/2। আর একটা জিনিস আমরা শিখছিলাম, সেটা হচ্ছে মডুলেশন ইনডেক্স মিউ সমান am/ac। তাহলে পিসি সমান লেখা যায় হচ্ছে ac²/2 প্লাস এই ডিএসপি পাওয়ারটা লেখা যায় am²/4। আবার am সমান দেখেন কত লেখা যায়, মিউ ইন্টু এসি। তাহলে আমরা am এর ভ্যালু যদি বসাই দিই, কত আসে? ac² + 2। আর এটা থাকে হচ্ছে μ²ac²/4। এখন আমি যদি ac²/2টা কমন নিয়ে নিই, তাহলে কত থাকে? এখানে ওয়ান থাকে, প্লাস, আর এখানে ac²/2 কমন নিয়ে নিছি, তাহলে উপরে থাকে μ², আর নিচে আরেকটা 2 থেকে যায়। তার মানে আমরা বলতে পারি টোটাল পাওয়ারকে আমরা চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি, যে টোটাল পাওয়ার সমান পিসি ইন্টু 1 + μ²/2। কেউ যদি ডিরেক্ট এইটা মনে রাখতে পারেন খুবই ভালো, কোনো সমস্যা নাই। আর যদি ডিরেক্ট মনে রাখতে অসুবিধা হয়, তাহলে আমরা এইভাবেও চলে আসতে পারি, কোনো সমস্যা না। যার যেটা সুবিধা। তবে এটা দেখানোর আর একটা কারণ আছে আজকে, কারণ আমরা আসলে এখন পর্যন্ত ধরে নিচ্ছি যে আমাদের যে সিগন্যাল সেটা একটা আছে, যেটাকে আমরা সিঙ্গেল টোন বলি। বাট অনেক সময় মাল্টি টোন আমাদের আসলে সিগন্যাল বলে দিতে পারে। এবং এখানে শুধু একটা না, অনেকগুলো, ধরেন তিনটা চারটা, নর্মালি আসলে পরীক্ষাতে দেখা যায় দুইটা বা তিনটা থাকতে পারে, দুইটাই বেশিরভাগ থাকে যদি মাল্টি টোন দেয়। অনেকগুলো থাকলে সেভাবে অনেকগুলো আমরা নিয়ে কাজ করব। তখন কিভাবে ইউজ করবো, এই জন্য এই স্ট্যান্ডার্ড ফর্মটা বের করা, যাতে তুলনা করতে পারে। আচ্ছা, তাহলে মাল্টিটোন বলতেছি যে আমাদের যে মেসেজ, এইটা ধরেন আর একটা না, এটা অনেকগুলো মেসেজের মিলিত ফল। m1 m2, m3 প্লাস এইরকম মনে করো অনেকগুলো। এটা দেখতে কেমন হইতে পারে? am1 cos ω1t প্লাস am2 cos ω n2t, এইরকম মনে করেন অসংখ্য এরকম আছে। ক্যারিয়ার তো একটা, c যেটা সেটা তো একটাই, সেটা কত? ac cos ω c। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ওই যে যেই মডুলেটেড ইকুয়েশনটা দেখছিলাম, সেই ইকুয়েশনটা কি ছিল? সেই ইকুয়েশনটা কিন্তু ফিক্স। ধরেন আমরা যদি এইভাবে লিখি, যে এক এক বইতে এক এক ভাবে হয়তো দেওয়া আছে, আপনার যেভাবে সুবিধা লিখতে পারেন। এটা সমান কি ছিল?
বেসিক জিনিস যে এসি প্লাস এম অফ টি কজ ওমেগা সিটি, এটা কিন্তু সাধারণ রূপ। এই এম অফ টির জায়গায় সিঙ্গেল হলে সিঙ্গেল, আর যদি এরকম মাল্টি থাকে, মাল্টিটোন থাকে, তাহলে আমাদের কিন্তু এই পুরো মাল্টিটোনটা এখানে বসায় দিতে হবে। তাহলে শর্টে একটু দেখেন, যদি আমি পুরোটাই বসাই দিই তাহলে কি আসে? এসি কজ ওমেগা সিটি প্লাস এই প্রত্যেকটা ভ্যালু এর সাথে গুণ হবে। তার মানে একটাই দাঁড়াবে হচ্ছে এরকম, এ এম ওয়ান কজ ওমেগা ওয়ান টি কজ ওমেগা সিটি প্লাস দ্বিতীয়টার সাথেও এটার গুণ হবে, এ এম টু কজ ওমেগা এম টু ইন্টু কজ ওমেগা সিটি। আমি আর করলাম না, বোঝাই যাচ্ছে যে সব জায়গায় এরকমই হবে। সেম ভাবে একটা জিনিস ভাবেন, যে আমরা পুরো সিগন্যালটাকে কয়টা ভাগে ভাগ করছিলাম, একটা ছিল ক্যারিয়ার অংশ, আর বাকি যে অংশটা ছিল সেটাকে আমরা ডাবল সাইড ব্যান্ড বলছিলাম। কিন্তু এখানে সাইড ব্যান্ড অনেকগুলো হয়ে গেছে, কেমন এইটার একটা, এইটার একটা, এরকম তো অসংখ্য গুলার হয়ে গেছে। তো এও তো একটা পাওয়ার, এও তো একটা পাওয়ার, তাহলে সব পাওয়ারই তো আমাদের এখানে আসলে পাস করাচ্ছে, এখানে তো শুধু আর একটা না, সবগুলা পাস করাচ্ছে। তো এখন যদি আমি টোটাল পাওয়ারের কল্পনা করি আগের মতোই, তাহলে টোটাল পাওয়ার সমান আমি কি বলবো? ক্যারিয়ার পাওয়ার প্লাস যতগুলো আমাদের ওই যে ডিএসবি পাওয়ার আছে সবগুলা, এই তো আমাদের টোটাল পাওয়ার এই সিচুয়েশনে আমরা যেটা পাঠাচ্ছি। তাহলে এটাকে যদি আমি লিখি, কিভাবে লিখবো? এর পাওয়ার তো ফিক্সড কত, এসি স্কোয়ার বাই টু, প্লাস এইটার পাওয়ার কত, এই অংশের পাওয়ার যোগ এই অংশের পাওয়ার যোগ এই অংশের, মানে প্রত্যেকটা অংশ যেটা গেছে আমাদের, প্রত্যেকটা অংশের পাওয়ার। তাহলে প্রত্যেকটা অংশের পাওয়ার যদি আমি লিখি, কিভাবে লিখবো? এটা আসছে এ এম কজ এত এত। তাহলে মনে আছে আমরা যখন এটা করছিলাম তখন পাওয়ারটাকে কি হিসাবে লিখছিলাম? এটা গুণ আকারে আছে, গুণ আকারে পাওয়ার চেনা যায় না, যোগ বানায় নিছিলাম। যোগ বানায় নিলে কি হচ্ছিল, এখানে হাফ আসছিল, আর টু কজ এ কজ বি দিয়ে প্লাসের সূত্র হয়ে গেছিল। এন্ড আলটিমেটলি আমি একটু মনে করাই দিই, আগের বার করলেই চলছিল, সেটা হচ্ছে জিনিসটা চলে আসছিল এরকম, যে হাফ এ এম ওয়ান কজ সামথিং প্লাস কজ সামথিং, এরকম ফরম্যাট চলে আসছিল। যখনই এরকম ফরম্যাট চলে আসবে, তখনই এই পাওয়ারটাই আমরা বলতে পারি যে পিক ভ্যালু, মানে এটার পিক ভ্যালু হচ্ছে এটা। তাহলে পাওয়ার কত হবে? এই পিক ভ্যালু এর স্কোয়ার, আর এইটার স্কোয়ার করলে কত হয়? 4। এইটাই কিন্তু দেখেন ওই যে আমরা শুরুতে করছিলাম সিঙ্গেলের জন্য, এ এম স্কোয়ার বাই 4। তাহলে এইটার জন্য যদি করি স্কোয়ার করি, তাহলে এ এম স্কোয়ার বাই, মানে যে টু ছিল, টু স্কোয়ার হয়ে 4 হয়ে যাবে। আর এসির ক্ষেত্রে শুধু এসি আছে, দেখেন শুধু এসি, তাহলে এইটা স্কোয়ার বাই টু, কারণ এই যে রুট টু এর কারণে রুট টু স্কোয়ার হয়ে 2 হয়ে যাচ্ছিল, আর এটা টু স্কোয়ার হয়ে 4 হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তাই হবে। এটা কিন্তু প্রথম ক্লাসে দেখাইছি যে কিভাবে 4 আসতেছে, আমি জাস্ট একটু ধরাই দিলাম। তাহলে এখন আমি প্রত্যেকটা ডিএসবির পাওয়ারটা কিভাবে লিখতে পারি? প্রথম জনেরটা লিখতে পারি এইভাবে, এ এম ওয়ান স্কোয়ার বাই 4 প্লাস এ এম টু স্কোয়ার বাই 4 প্লাস, এরকম ভাবে চলতেছে। এন্ড স্বাভাবিক কথা, এম ওয়ান যেহেতু এ এম দিয়ে যেটা পাই সেটা হচ্ছে মডুলেক্স, মডুলেশন ইন্ডেক্স মিউ। তাহলে এ এম ওয়ান দিয়ে যেটা পাবো, ধরে নিলাম সেটা পাবো মিউ ওয়ান। তাহলে লিখে দেবো মিউ ওয়ান স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। এসি কিন্তু ফিক্সড, তার মানে আমি মিউ ওয়ান বলতেছি কত, এ এম বাই এসি। মিউ টু বলতেছি কত, এ এম টু বাই এসি। যেহেতু এসি ওয়ান টু না, এসি তো ফিক্সড, এজন্য প্রত্যেকের নিচে এসি বসতেছে, শুধু মেসেজের পিক আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি মিউ টু স্কোয়ার এসি স্কোয়ার বাই 4 প্লাস ডট ডট এরকম চলতেছে। ঠিক আগের মতোই আমি করে ফেলবো, এসি স্কোয়ার বাই 2 যদি কমন নিই থাকে কত, 1 প্লাস
μ1 স্কোয়ার বাই 2 μ2 স্কোয়ার বাই 2 প্লাস ডট ডট এরকম ভাবে চলতে থাকবে। আমরা একটু সহজ করে লিখি। এটা তো পিসি, দেখেই বোঝা যাচ্ছে যে ক্যারিয়ার পাওয়ার। তাহলে পিসি লিখে দিলাম 1 + μ1 স্কোয়ার μ2 স্কোয়ার μ3 স্কোয়ার ডট ডট হয়ে গেল। এখন এতগুলো জিনিসকে যদি আমি একটা মডুলেশন ইন্ডেক্স দ্বারা ইয়ে করি, যেটাকে বলতেছি ওভারঅল যে মডুলেশন ইন্ডেক্স, প্লাস এটাকে ধরেন আমরা মিউটি নাম দিলাম স্কোয়ার বাই 2, তাই যদি দেই তাহলে দেখেন তুলনা করলে এটাই তো হওয়া উচিত, কারণ দেখলাম যে কোনো একটা টোটাল পাওয়ারকে এইভাবে প্রকাশ করে, তাহলে একেও এইভাবে প্রকাশ করা যাবে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে আমাদের ওভারঅল মডুলেশন ইন্ডেক্স মানে মাল্টিটনের ক্ষেত্রে আমরা যদি পুরো জিনিসটাকে একটা মডুলেশন ইন্ডেক্স দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা হবে কত, μ1 স্কোয়ার μ2 স্কোয়ার μ3 স্কোয়ার এরকম চলতে থাকবে। আর আমরা যেহেতু মডুলেশন ইন্ডেক্সটাই বের করতে চাই, তাহলে এটা সমান হবে হচ্ছে μ1 স্কোয়ার μ2 স্কোয়ার, মানে যতগুলো থাকবে। আমি আবারও বলছি, পরীক্ষার খাতায় নর্মালি 2টা বা 3টার বেশি ওরকম আসতে দেখা যায় না, বাট 2-3টা মূল বিষয় না। আমরা তো আর এত কিছু করব না, আমরা ফাইনাল লাইন মনে রাখবো জাস্ট। তো ওইটা 3টা দিক 4টা দিক এতে কিছুই যায় আসে না। তাহলে এইটা আমরা মনে রাখবো যে মাল্টিটোনের ক্ষেত্রে এই সূত্র ইউজ হবে। আমরা কি করব, ফার্স্টে আলাদা আলাদা মডুলেশন ইন্ডেক্সকে কনভার্ট করে একটা বানাই নেব, দেন এই সূত্র সবার জন্য প্রযোজ্য, এই সূত্রে মান বসাই দিলে বাকিটা প্রশ্নে যা চাবে সেটার উপর ডিপেন্ড করবে। এইটুকু কি ক্লিয়ার? এটা কার জন্য জি ভাই। বললাম, এটা বললাম মাল্টিটোনের জন্য। আর গতদিন যেটা স্ট্যান্ডার্ড দেখছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল টোনের জন্য। আমাদের সিঙ্গেল টোনই বেশি আসবে, এগুলো শিখে রাখার জন্য যে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস অনেক সময় প্রশ্নে আসতে পারে, সেটা হচ্ছে এই যে আমরা তো বলছি যে সিগন্যাল পাঠাচ্ছি এই সেই, তো এগুলো তো সার্কিট বানানো যায়। তো সেই ক্ষেত্রে আসলে কারেন্ট দিয়ে তুলনা করতে বলতে পারে, অথবা কারেন্ট প্রশ্নে চাইতে পারে। তো তখন আমরা কিভাবে বের করতে পারি, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পিটি সমান পিসি ইন্টু 1 + μ2/2। তো কারেন্ট দিয়ে যদি জিনিসটা প্রকাশ করতে বলে, সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম PT/PC 1 + μ2/2। তাহলে পিটি টোটাল যে পাওয়ারটা আছে সেটাকে যদি প্রকাশ করে, তাহলে কিভাবে লেখা যায়, I² R দ্বারা লেখা যায়। পিসি এটাকে কিভাবে লেখা যায়, IC² × R দ্বারা লেখা যায়। মানে এটা জাস্ট আমরা কারেন্ট দ্বারা প্রকাশ করতেছি বিষয়টাকে। অনেক সময় এরকম প্রশ্ন কিন্তু চাইবে। আর তো আমাদের বাদ গেল, এই আইটিটাকে নর্মালি আসলে অ্যান্টেনা কারেন্ট নামে প্রকাশ করে, আর সি ক্যারিয়ার কারেন্ট এরকম বলে দিবে প্রশ্নে। আমি একটা প্রশ্ন নিছি, ওই প্রশ্নটা দেখলে আসলে বোঝা যাবে। আপাতত সূত্রটা একটু দেখা। তাহলে এইখান থেকে আইটি ডিভাইডেড বাই আইসি সমান কত লেখা যায়, 1 + μ2/2। তাহলে আইটি সমান কত লেখা যায়, আইসি √1 + μ2/2। এই সূত্রটা জাস্ট মনে রাখেন, অনেক সময় চাইতে পারে, চাইলে দিব, না চাইলে দরকার নাই। এগুলা বেশিরভাগ ক্ষেত্রে সঞ্জয় শর্মাতেই আছে, বিপিলাতিতে এগুলো খুব একটা নাই। সেম ভাবে যদি আমরা ভোল্টেজ দিয়ে দেখাই, সেই ক্ষেত্রে এরকম হবে ভিটি সমান ভিসি √1 + μ2/2। এটা সিঙ্গেল টোনের জন্য। মাল্টিটোন হলে মিউ এর জায়গায় মিউ টি হবে। পার্থক্য এটাই, আর কোনো পার্থক্য নাই। এইগুলো ছোট ছোট জিনিস হুটহাট করে চলে যদি আসে ঝামেলা লাগবে, এই জন্য দেখে রাখা। সবগুলা কিন্তু সূত্র মানে একদম একটার সাথে আর একটা কানেক্টেড। তো মূল সূত্র মনে থাকলে আপনার, ধরেন হুট করে কোনো একটা পরীক্ষায় চলে আসলো, আপনি কিন্তু 2 লাইন লিখে এটা বানাই ফেলা খুব একটা কঠিন কিছু না। এই জন্য মূল সূত্রগুলো খুব জরুরি, আমাদের মূল সূত্র মাথায় রাখা লাগবে, মাস্ট। আচ্ছা, এবার আমরা একটু ম্যাথের দিকে আপাতত যা। ওকে, আরেকটা জিনিস একটু দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ।
এটা অনেক সময় আমাদের আসলে চাই বলতে এটা তো বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে ব্যান্ডউইডের কনসেপ্ট। দেখেন, আমাদের মূল বিষয় কি, আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেশনের কথা বলতেছি, এই মডুলেশনে কি হচ্ছে, ক্যারিয়ার পার্টটা থাকতেছে। ক্যারিয়ার পার্ট নিয়ে কিন্তু আমাদের এত মাথা ব্যথা নাই, কারণ এর ভিতরে কোনো মেসেজ নাই, মেসেজ আছে এই সাইডে। কিরকম, এই যে এ এম কজ ওমেগা এম টি কজ ওমেগা সিটি, এইখানে কিন্তু মেসেজ আছে। এখন মেসেজ যদি কজ না হয়ে যে কোনো কিছু হইতে পারে, সবসময় যে কজই পাঠাবো এরকম তো জরুরি না, আমাদের এখানে অন্য কিছু থাকতে পারে। ধরেন সেটাকে আমি এম অফ টি দ্বারা প্রকাশ করলাম, তার মানে আমাদের এইটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ফর্ম, যে কোনো কিছুর জন্য এটা আসলে আমাদের। তাহলে এই অংশটাকে আমি আপাতত ইগনোর করলাম, এই অংশটাই আমাদের মেন। মনে আছে কি, যে আমরা বলছিলাম যে এম অফ টি, এই সিগন্যালকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ক্যাপিটাল এম অফ ওমেগা হয়, তাহলে শিফটিং প্রপার্টি বলে এম অফ টি কজ ওমেগা সিটি করলে কি হবে, হাফ ওমেগা মাইনাস ওমেগা, তার মানে ওমেগা সি পরিমাণ রাইট শিফট প্লাস ওমেগা সি পরিমাণ লেফট শিফট। আমি ড্রয়িংটা আলাদা ক্লাসে ডিটেলস করাবো, এই জন্য আজকে ড্রয়িং নিয়ে অত বেশি আলোচনা করব না, জাস্ট এতটুকু বোঝানোর জন্য যতটুকু লাগে তাই। তো এম অফ টি জিনিসটা কি আমরা জানি না, ধরে নিলাম যে ওই জিনিসকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এইটা হয়, ও যা হয় হোক, ওকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা হয়, এতটুকু আমরা আপাতত এই রাখি। তার মানে এম অফ ওমেগা হচ্ছে এটা, কিভাবে আসছে না আসছে আপাতত দরকার নাই। এটা ধরলাম জিরো, এটা ধরলাম ওমেগা এম, এটা ধরলাম হচ্ছে মাইনাস ওমেগা এম। তাহলে এখন এই সিগন্যালটা, এটা তো হচ্ছে মেসেজের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। তাহলে আমাদের যেইটা চাচ্ছি ইউজফুল সেটা কি, সেটা হচ্ছে এইটা। এটা কিভাবে পাবো, অ্যামপ্লিটিউড দেখেন অর্ধেক হয়ে গেছে, আর এই পুরো সিগন্যালটা ওমেগা সি পরিমাণ রাইট শিফট, ওমেগা সি পরিমাণ লেফট শিফট। তার মানে এইটা যদি সেই জিরো হয়, তাহলে সিগন্যালটা একবার চলে গেছে এইখানে, একবার চলে গেছে এখানে, কারণ এই যে রাইট শিফট আর লেফট শিফট। দেখেন, জিরোকে যদি রাইট শিফট করি তার মানে ওর সাথে ওমেগা সি যোগ হবে, তাহলে জিরো চলে গেছে কোথায়, ওমেগা সি তে। একে যদি লেফট শিফট করি, ও চলে গেছে মাইনাস ওমেগা সি তে। এর সাথে যদি ওমেগা সি যোগ হয়, এর সাথে ওমেগা সি যোগ হবে, তার মানে এইটা হবে হচ্ছে ওমেগা সি প্লাস ওমেগা এম, এইটা হবে হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম, এইটা হবে মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম, এইটা হবে মাইনাস ওমেগা সি মাইনাস ওমেগা এম। আর অ্যামপ্লিটিউড আগে ছিল এ, এখন হয়ে যাবে এ বাই টু। এইটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, ভাই যদি না কেরিয়ার থাক, হ্যাঁ ভাই বলেন। কেরিয়ার কেরিয়ার হিসাবে কি কখনো সাইন পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু আসার আর কি? সম্ভাবনা ধরেন 1-2%, যদি চাইও, কঠিন তেমন কিছুই না। দেখেন, ক্যারিয়ার জিনিসটা কি, এসি কজ ওমেগা সিটি, তাই না? এখন আপনি আমাকে বলেন, এসি কজ ওমেগা সিটি এই জিনিসটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কি পাওয়া যায়? দেখেন, এটা মনে করাই দিই। হাফ হতে হবে। এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি হয় হচ্ছে এসি পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা সি প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা সি। তার মানে ওমেগা সি তে একটা পালস, এটা রাইট শিফট, এটা হচ্ছে লেফট শিফট, তার মানে মাইনাস ওমেগা সি তে একটা পালস। তার মানে কি হচ্ছে কাহিনী,
এবং পালসের অ্যামপ্লিটিউড কত, এসি বাই পাই। তাহলে এইখানে একটা পালস দিয়ে দেব ডেল্টা। ডেল্টা মানে তো আমরা কি জানি, একটা পালস। এইখানে একটা পালস দিয়ে দেবো যাদের ইয়ে কত হবে, এসি বাই পাই। যেহেতু জানি না এসি কত, এটার সমান নাকি বড় নাকি ছোট কিছুই তো জানি না, আপনি আন্দাজে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? এই জিনিসটাকে বলবো ডিএসবি এফ সি, ফুল উইথ ফুল ক্যারিয়ার। আর এই জিনিসটাই আমরা আসলে ডট লাইন দিয়ে দেখাই, মানে অনেক সময় আঁকানোর সুবিধার্থে, বা দেখাই না। সেটাকে বলে হচ্ছে ডিএসবি এসসি, মানে সাপ্রেস ক্যারিয়ার। চাইলে আপনি দিয়ে দেবেন, সমস্যা কি? সবই যেহেতু আঁকাইতে পারতেছি, এইটুকু আমরা আঁকাইতে পারবো যদি পরীক্ষায় চাই। বুঝতে পারছেন? এসি ফাই, হুম। এসি ফাই নাকি এসি বাই ফাই? এসি বাই, এসি ইনটু পাই, এসি বাই না, এসি ইনটু পাই, এসি ইনটু পাই। আচ্ছা, এটুকু ক্লিয়ার? জি ভাই। ওকে, যেহেতু আমাদের লাগতেছে না, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনারা বলেন, এই অ্যান্সার গুলো আপনি দিবেন। প্রথম চিত্রের ব্যান্ডউইথ কত? ওমেগা এম। কত? ওমেগা এম। ওমেগা এম। আর কেউ? আচ্ছা, কেন বলছিলাম, কারণ এই যে নেগেটিভ পোর্শনটা ব্যান্ডউইথে আসে না। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, নর্মালি এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে কনভেনশনাল রুলস, সেটা হচ্ছে আমরা ব্যান্ডউইথ নর্মালি রেডিয়ান পার সেকেন্ডে না, যদিও এটা ব্যান্ডউইথ বললে যে কোনো ক্ষতি আছে তা না, ওকে, বাট আমরা সবসময় ব্যান্ডউইথকে হার্জ এককে দেখাবো। তার মানে ওমেগা এম, এটা ওকে, কোনো সমস্যা নাই, বাট আমরা ব্যান্ডউইথকে দেখাবো হচ্ছে হার্জ এককে। তার মানে এটা হবে এফ এম। তাহলে এই এককে দেওয়া মানে এটা আসলে রেডিয়ান পার সেকেন্ড, আর এইটাতে দেওয়া মানে এটা আসলে হার্জ মিন করতেছে। আমরা ব্যান্ডউইথ যদি প্রশ্নে চাই, তাহলে আমরা এইটাতে অ্যান্সার করব, কারণ কনভেনশনাল রুলস, এটা দিয়ে জিনিসটা ভাই, বোঝা। বলেন। 2 FM কখন হয়? এটা আসতেছি। টু এই এফ এম আপনি কখন হয়? আপনি অ্যান্সার দিবেন, আমি না, এই অ্যান্সারটা আপনিই দিবেন। এবার বলেন, নিচেরটার ব্যান্ডউইথ কত? নিচের সিগন্যালের ব্যান্ডউইথ কত? ওমেগা এম। আচ্ছা, কোন অংশটুকু বলে? আচ্ছা, আমি মার্ক করে দিই, আপনারা অ্যান্সার দিবেন না, আমি মার্ক করে দিই। এ, বি, সি, ডি, ই, এফ, জি। অ্যান্সার করেন যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্তকে আমি ব্যান্ডউইথ বলবো, মানে এ ই জি। থেকে জি। কত? ই থেকে জি। ই ই থেকে জি। থেকে জি, ওকে, ই থেকে জি। আচ্ছা, এবার কথা হচ্ছে দূরত্ব বের করব। দূরত্ব বের করার সবচেয়ে সহজ উপায় কি? মানে এখান থেকে এটা যে কত দূর, এটা আমি কিভাবে বের করব? বিয়োগ করতে হবে। কি করব? বিয়োগ করা। বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ বিয়োগ করতে হবে। করেন। কোত্থেকে কই বিয়োগ করব? ম্যাক্সিমাম পয়েন্ট থেকে মিনিমাম পয়েন্টটা বিয়োগ টু করব, ওমেগা রাইট? এম হবে। তাহলে ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা সি প্লাস ওমেগা এম কত হলো? 2 ওমেগা এম। 2 ওমেগা এম। কিন্তু এই যে বললাম, কনভেনশনাল রুলস কি বলে, ব্যান্ডউইথকে কি আকারে দেখাইতে হয়? হার্জ আকারে আর দেখাইতে হয়। তাহলে ব্যান্ডউইথ সমান কত হবে? তাহলে বুঝছেন টু 2 FM কখন হয়? যখন আমরা ডিএসবি এসসি করব, তখনই 2 FM হয়। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তার মানে ডিএসসি তো এসসি বিষয় না, ডিএসবি করলেই 2 FM। তাহলে ডিএসবির জন্য ব্যান্ডউইথ হয় হচ্ছে 2 FM। আর যদি বেস ব্যান্ড হয়, তার ব্যান্ডউইথ কত? শুধু FM। তো বেস ব্যান্ড তো আর ওটা তো মডুলেশনই না, ওটা তো জাস্ট মেসেজ, ওটা তো আর আমি পাঠাচ্ছি না, তাহলে অবশ্যই ব্যান্ডউইথ আর আমরা FM বলবো না। আমরা কি বলবো? 2 FM। কার জন্য? ডিএসবি। এসএসবির হিসাব আলাদা, এসএসবি আমি যখন পড়াবো আলাদা তখন দেখাবো, কারণ এসএসবি তে একটা অংশ থাকে না,
ফলে ব্যান্ডউইথ হাফ হয়ে যায়। এসএসবি তে আবার ব্যান্ডউইথ ভাই ঠিকই এখানে এফএম থাকে। এখানে ফুল কে নিলে ফিগারটা কেমন আসতো? ওই যে দেখালামই তো কিছুক্ষণ আগে, এখানে জাস্ট একটা তীর চিহ্ন উঠে যায়, তো আর কিছু না, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম ডিএসবির ক্ষেত্রে যদি প্রশ্নে ব্যান্ডউইথ চাই, ডিরেক্ট আমরা 2FM বসাই দেবো। এন্ড এইটাই কারণ যে কেন ব্যান্ডউইথ 2FM হয়, কারণ ওই যে শিফট হয়ে যাওয়ার কারণে ব্যান্ডউইথটা বেড়ে যায়। আর এখানে তো শিফট না, এ তো অরিজিনে আছে, এই কারণে ব্যান্ডউইথ আসলে হাফ থাকে। হাফ থাকে বা নর্মাল থাকে, যে কোনো একটা ভাবে মনে রাখলেই চলতেছে। এই হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা, যদিও আমি বললাম যে আহ আলাদা ক্লাসে সবকিছুই করাবো, বাট যেহেতু লেখালেখি শুরু করে দিছে, আপাতত এই জিনিসটা বলে যাই, ওই ক্লাসে আরো ডিটেলস করাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমি দুইটা অংশে ভাগ করে ফেলি, এটা কিন্তু আর কোনো ইয়ে দিচ্ছি না, এটা জাস্ট বোঝানোর জন্য। দেখেন, নেগেটিভ জিনিসটার আসলে বাস্তবিক কোনো এক্সিস্টেন্স নাই। মানে এটা যদি 100 হয়, এটা -100, তো 100 হার্জের ওকে, বাট -100 হার্জ বলে কিছু নাই। এই জিনিসটা আমরা ফুরিয়ারের কারণে পাচ্ছি, এই জন্য অ্যানালাইসিস করতেছি, দেখাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। বাট বাস্তবে আসলে এরকম কোনো কিছু নাই, দেখানোর জন্য এটা বলতে হবে যে এই বিষয়। এখন দেখেন যে এইটা তো অরিজিন আমাদের জিরো, জিরোর কাছাকাছি যে অঞ্চলগুলো থাকে সেই অঞ্চলগুলোকে বলে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। যেমন দেখেন জিরোর কাছে এই অঞ্চলটা আছে, জিরোর কাছে এই অঞ্চলটা আছে, তাহলে এইটাকে বলে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এইটাকে বলে লোয়ার সাইড ব্যান্ড। আর জিরো থেকে দূরে যে অঞ্চলটা থাকে, যেমন এই যে এই অঞ্চলটা, ওই অঞ্চলকে বলে হচ্ছে আপার সাইড ব্যান্ড। এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। এইদিকে এটা হচ্ছে, মানে এক কথায় যে যেই সাইডের তার মিরর সেই সাইডে হয়। যেমন দেখেন এখানে যদি একটা আয়না রাখতাম, এইটার প্রতিচ্ছবি এটা হতো, আর এইটার প্রতিচ্ছবি কিন্তু এটা হতো। যে যেটা তার প্রতিচ্ছবি আসলে সেম নামে আসলে থাকবে। যাই হোক, এটাকে বলছি লোয়ার সাইড ব্যান্ড, এটাকে বলতেছি আপার সাইড ব্যান্ড। তো শুধু যদি একটা সাইড ব্যান্ড হতো, যেটাকে আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড বলতেছি, তাহলে ধরেন আপার সাইড ব্যান্ড থাকতো, লোয়ারটা থাকতো না, এটা বাদ চলে যাইতো। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন, ব্যান্ডউইথ কিন্তু শুধুমাত্র একটা অংশ হতো। তো দুইটা অংশ যদি 2FM হয়, একটা অংশ অবভিয়াসলি কত হবে, শুধু FM হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করলে আসলে পাওয়া যায়। যাই হোক, এটা বলে রাখলাম, অনেক সময় ইয়ে লাগতে পারে, তাই মনে রাখবেন ডিএসবি হলে ব্যান্ডউইথ 2FM, যদি বেস ব্যান্ড মানে এক কথায় অরিজিনালটা হয়, অথবা আমাদের হচ্ছে এসএসবি হয়, তাহলে ব্যান্ডউইথ অর্ধেক হবে বা শুধু FM হবে। এই হচ্ছে মোটামুটি অ্যামপ্লিটিউড মডুলেশনে আমাদের কি কি সূত্র লাগতে পারে। নর্মালি এর বাইরে খুব একটা লাগবে না, যদি লাগে ম্যাথ করার সময় আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা ম্যাথের দিকে আগাবো। আচ্ছা, আর একটা কথা, এটা সূত্র না, এই কথাটা একটু মনে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের সঞ্জয় শর্মাতেই আছে, অন্যগুলাতে এই জিনিসগুলো খুব একটা নাই। এটা জাস্ট মনে রাখবেন, অ্যাপ্লাই করার সময় কাজে লাগতে পারে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যামপ্লিটিউড মডুলেশন হিসেবে অলওয়েজ, লিখে রাখেন, সবাই খাতায় মার্ক করে লিখে রাখেন, ক্যারিয়ার পাওয়ার ফিক্সড থাকবে। তার মানে কখনো যদি মডুলেশন একই ম্যাথে বা একই সার্কিটে মডুলেশন ইন্ডেক্স চেঞ্জ হয়ে যায়, তার মানে বুঝতে হবে ক্যারিয়ার পাওয়ার না, বরং ওই যে ডিএসবি পাওয়ারটা আছে ওইটা চেঞ্জ হয়ে যাবে। ক্যারিয়ার পাওয়ার কিন্তু ফিক্সড থাকবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যামপ্লিটিউড মডুলেশনের হিসাব। এটা সঞ্জয় শর্মাতে এরকম লেখাও আছে, প্লাস ম্যাথও করা আছে, আমরা এটা ফলো করব। স্ট্যান্ডার্ড অ্যামপ্লিটিউড মডুলেশন হিসাবে আমরা সবসময় ক্যারিয়ার পাওয়ারটাকে ফিক্সড রাখবো। প্রশ্নের শুরুতে, মাঝে, শেষে যেখানেই হোক, একবার ক্যারিয়ার পাওয়ার যদি বের হয়ে যায়, সেটাকে আমরা আর চেঞ্জ করব না।
ওইটাকে ফিক্সড রেখে বাকি ভ্যালু গুলো যেভাবে চেঞ্জ হবে সেভাবে ম্যাথ করব। আপাতত না মনে রাখেন, ম্যাথের সময় এই জিনিসটা বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজে লাগবে, এটা ইনফরমেশনটা জাস্ট মনে রাখ। আচ্ছা, যাদের কাছে অরিজিনাল বই আছে তারা একটু বের করে দেখতে পারেন। আমার কাছে যে পিডিএফটা আছে ওইটার পিকচার কোয়ালিটি খুব একটা ভালো না। আমি পড়ে ইনফরমেশন গুলো লিখে ম্যাথ করতেছি, আপনারা বই থেকে দেখে নিতে পারলে সবচেয়ে ভালো। আজকে মোটামুটি যা ম্যাথ করাবো সব সঞ্জয় শর্মা বই থেকে। সঞ্জয় শর্মা বইয়ের এক্সাম্পল 3.4। এখানে বলতেছে দ্য অ্যান্টেনা কারেন্ট অফ অ্যান অ্যামপ্লিটিউড ট্রান্সমিটার ইজ 8 অ্যাম্পিয়ার। ওয়েট ওয়েট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইফ অনলি দ্য ক্যারিয়ার ইজ সেন্ট, তার মানে শুধুমাত্র ক্যারিয়ার যদি পাঠায় তাহলে অ্যান্টেনা কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তার মানে অন্য কিছু পাঠাচ্ছি না, তার মানে এই 8 অ্যাম্পিয়ারটাকেই বলতেছি ক্যারিয়ার কারেন্ট। কারণ শুধু ক্যারিয়ার পাঠালে অ্যান্টেনা কারেন্ট যা হবে সেটাই তো ক্যারিয়ার কারেন্ট। তার মানে ক্যারিয়ার কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার, বাট it increases to 8.93 ampere if the carrier is modulated by a সিঙ্গেল সাইনোসয়েডাল ওয়েভ। তার মানে টোটাল যে কারেন্ট আছে সেটা কত হয়ে যাচ্ছে? 8.93 অ্যাম্পিয়ার। সিঙ্গেল সাইনোসয়েডাল ওয়েভ মানে হচ্ছে সিঙ্গেল টোন, যেখানে শুধুমাত্র একটা সাইন বা কজ যাচ্ছে। সাইন নাকি কজ আমরা জানি না, বাট যেহেতু সবার ক্ষেত্রে সূত্র একই, তো ডাজন্ট ম্যাটার যে এটা সাইন নাকি কজ। ডিটারমাইন দা পার্সেন্টেজ মডুলেশন। আচ্ছা, মডুলেশন কিন্তু আমরা নর্মালি অনুপাত আকারে দেখব বেশিরভাগ জায়গায়, কিন্তু প্রশ্নে যদি পার্সেন্টেজ বলে ওই অনুপাতকে জাস্ট 100 দ্বারা গুণ করে দেবো, আর কোনো পার্থক্য নাই। অলসো ফাইন্ড দ্য অ্যান্টেনা কারেন্ট ইফ দ্য, আচ্ছা পরেরটুকু পরে, আগে শুরুরটুকু করে। শুরুতে আমাকে মডুলেশন ইন্ডেক্স বের করতে বলতেছে, এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। তো আজকে তো এই সূত্রটা শিখলাম যে আইটি সমান আইসি √1 + μ²/2। আমরা চাইলে এটাকে ভাঙায় টাঙায় সাধারণ সুন্দরভাবে বানায় অ্যান্সার করতে পারি, বাট এত টাইম আসলে আমাদের হাতে নাই। আমরা ক্যালকুলেটরে তুলে একবারে অ্যান্সার করে দেবো, শেষ। এবং এই ক্যালকুলেশনটা অনেকের শেখাও দরকার, কারণ এটা যে শুধু এখানে কাজে লাগে তা না, সব জায়গায় কাজে লাগে। আমি আরেকবার একটু বলে দিই যাদের সমস্যা হয়। আইটি মানে 8.93 ইকুয়াল আইসি মানে 8 ইন্টু, মানে যেরকম আছে তুলে যাব আমরা। সমান তুললাম কিভাবে? এই যে আলফা চেপে এই যে পিঙ্ক কালারের সমান তুলে দিলাম, কাজ শেষ। 1 প্লাস যেটা বের করতে চাবো সেটাকে আমরা এক্স আকারে ডিনোট করব, x² / 2। আচ্ছা, কেউ একজন বলেন তো মিউ এর স্ট্যান্ডার্ড মান কেমন রেঞ্জে থাকে? হাফ না ভাই? হাফ তো ঠিক আছে, বাট পয়েন্ট এখানে তো ফাইভ হাফ নাও সিক্স হতে পারে। বাট কেমন রেঞ্জে থাকে? অবশ্যই জিরোর থেকে বড় আর একের থেকে ছোট। হ্যাঁ। মানে আমি এই কথাটা কেন বলতেছি, যখন আমরা এরকম কোনো, এটা আমি একটু বলি কারণ এটা সব জায়গায় কাজে লাগবে। যখন আমরা এই রকম কোনো ইকুয়েশন থেকে, মানে একটা বড় ইকুয়েশন থেকে একটা আননোন ভ্যালু বের করব, একটা ভ্যারিয়েবল, দুইটা হলে কিন্তু আর এরকম খাটবে না, একটা। তখন আমি যদি আমার আননোনের রেঞ্জটা জানি, মানে আমার যে আননোনটা বের করতে চাচ্ছি, আমি যদি তার সম্পর্কে জানি যে তার অ্যান্সার কেমন হইতে পারে, তাহলে অ্যান্সার খুব দ্রুত পাবো। না জানলেও ক্ষতি নাই, আসবে ঠিক আছে, বাট জানলে খুব দ্রুত এবং ঠিকঠাক অ্যান্সার আমরা আগেই পেয়ে যাব। না জানলেও অ্যান্সার বের করা সম্ভব। তো যেহেতু আমি জানি এক্স এর ভ্যালু পজিটিভ আসবে, নেগেটিভ আসবে না, পজিটিভ আসবে এবং সেটা ছোট আসবে, তাহলে আমি যখন শিফট চেপে ক্যালকুলেশন চাপবো তখন আমি ভ্যালুটা বসাই দেব সেই রেঞ্জের একটা। আপনি চাইলে মাঝামাঝিটাও বসাই দিতে পারেন, 0.5। এর মানে আপনি ক্যালকুলেটরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এই ভ্যালুর আশপাশে অ্যান্সার খোঁজো, কারণ স্বাভাবিক কথা অ্যান্সার তো এই ভ্যালুর আশপাশেই আছে। তাহলে ক্যালকুলেটর দ্রুত খুঁজে অ্যান্সার বের করে দেবে। আমি যদি এখানে 100 দিতাম, ক্যালকুলেটর 100 থেকে খোঁজা শুরু করতো, সেক্ষেত্রে কিন্তু টাইম একটু বেশি লাগতে পারে। এই পার্থক্য, আর কোনো পার্থক্য না। এন্ড যেহেতু নেগেটিভ না, তোমরা নেগেটিভ ভ্যালু নিব না, দিয়ে সমান চেপে দিলাম। অ্যান্সার কিন্তু আমাদের চলে আসছে যে 0.7014। বুঝতে পারছেন?
এটা কি ক্লিয়ার? ভাই ইনস্ট্রাকশনটা কিভাবে দিয়েছেন আরেকবার একটু দেখান। আমি যেটা তুললাম, আচ্ছা আবার তুলি। 8.93 সমান 8 × √1 + x² / 2 এটা হচ্ছে তুললাম। তুলে শিফট, এই যে সলভ, এক্স এর ভ্যালু সলভ করতে চাচ্ছে। ইনস্ট্রাকশনে আপনি একটা ভ্যালু বসায় সমান চাপবেন, এই অবস্থায় সমান চাপলেও হবে। এখন ধরেন আমি বসালাম 100, দিয়ে সমান চাপলাম, তাও কিন্তু অ্যান্সার আমাকে দেখাবে। আবার আমি শিফট এটা করলাম, আমি ধরেন তুললাম হচ্ছে -10, সমান চাপলাম, এই যে অ্যান্সার কিন্তু মাইনাস চলে আসলো। এটাকে আমি নেব? এটা আমি নেব না, কেন? কারণ মিউ এর ভ্যালু তো মাইনাস হইতে পারে না, তো এই ভ্যালুটা কিন্তু গ্রহণযোগ্য না। এখন আপনি শুরুতেই যদি এটা আসে, আপনি বুঝলেন যে এটা অ্যান্সার না, আবার দেওয়া লাগবে। তো এর চেয়ে ভালো এটাই না যে যেটা অ্যান্সার হইতে পারে সেই ইনস্ট্রাকশনই আগে দিলাম। কিভাবে? শিফট, ক্যালকুলেশন, অ্যান্সার 0 থেকে 1-এর ভেতরে হয়, তো আমি মাঝামাঝি একটা সংখ্যা দিয়ে দিলাম, 0.5 দিয়ে সমান চেপে দিলাম, দিয়ে আমার অ্যান্সারটা চলে আসলো। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে অ্যান্সার আসছে 0.7014। 0.7014, কিন্তু প্রশ্নে চাইছে পার্সেন্টেজ মডুলেশন। তাহলে পার্সেন্টেজ মডুলেশন কত হবে? এটাকে 100 দ্বারা যদি গুণ করি, 70.14%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন বলতেছে, অলসো ফাইন্ড দ্য অ্যান্টেনা কারেন্ট ইফ দ্য পার্সেন্ট অফ মডুলেশন চেঞ্জেস টু 0.8। তার মানে মডুলেশন আগে ছিল 0.7014, এখন মডুলেশন হয়ে গেছে আমাদের 0.8। ডেট অ্যান্টেনা কারেন্ট মানে আইটি এর ভ্যালু বের করবো, কারণ আইসি তো ফিক্স থাকবে আমাদের। তাহলে আইটি সমান আইসি কত, আগে 8 ছিল, এখনো 8, √1 + এটা তো ক্যালকুলেটরে তুললেই আমাদের চলে আসবে। ভাই অ্যান্টেনা কারেন্টটা কি ক্যারিয়ার কারেন্ট? না না, টোটাল টোটাল 9.1913। দেখেন, কনফিউজ হওয়ার দরকার নাই। প্রথমবার লেখা আছে দা অ্যান্টেনা কারেন্ট ইজ 8 অ্যাম্পিয়ার, এটা অ্যান্টেনা কারেন্ট ঠিক আছে, বাট এটা টোটাল কারেন্ট না। কেন না? তার পাশেই বলে দিছি যে এই কারেন্টটা তখনই পায় যখন শুধুমাত্র ক্যারিয়ার পাঠানো হয়। তার মানে এটা অ্যান্টেনা কারেন্ট ঠিক আছে, কিন্তু এটা তো ইনডিরেক্টলি ক্যারিয়ার কারেন্ট, এটা বোঝাচ্ছে, তাই না? মানে এটা একটু আপনি কনফিউশন করে। আপনি পকেটে করে বাজারের টাকাও নিয়ে যান, স্কুলের টাকাও নিয়ে যান। এটা ধরেন আমি বলে দিলাম যে আপনার পকেটের টাকাটা হচ্ছে অ্যান্টেনা টাকা, আপনার পকেটে বাজারের টাকাও থাকবে, স্কুলের টাকাও থাকবে। আমি বললাম আপনার পকেটের মোট টাকা 100 টাকা, যখন শুধুমাত্র স্কুলের টাকা নিয়ে যান। এখন এই 100 টাকা কি পকেটের টাকা নাকি স্কুলের টাকা বলেন তো? স্কুলের। স্কুলের টাকা। কিন্তু পকেটের টাকাও আমি বলতে পারি, কিন্তু সবসময় কি পকেটের টাকা 100 টাকা বলতে পারবো? পারবো না। শুধুমাত্র স্কুলের টাকা যখন পকেটে থাকবে তখন সেটা পকেটের টাকা। কিন্তু আমি তো বুঝেই ফেলতেছি যে আমি যখন শুধুমাত্র স্কুলের টাকা নিয়ে বেরোচ্ছি তখন পকেটের টাকা 100 টাকা, তার মানে আসলে এই 100টা আমার স্কুলের টাকা। এবার আমি বললাম কিন্তু যখন সব টাকা নিয়ে বের হন তখন পকেটে থাকে 400 টাকা। তাহলে অ্যাকচুয়ালি যদি ওভারঅল সিস্টেমের ভিতরে পকেটের টাকার কথা বলি, তাহলে পকেটের টাকা কি 100 বলবেন? কিন্তু শুরুতে তো আমি বলছিলাম যে পকেটের টাকা 100 যখন স্কুলেরটা নিয়ে বের হয়। কথা কি বুঝছেন? জি ভাই। এইখানে অ্যান্টেনা কারেন্ট তো থাকবে, সবই তো অ্যান্টেনা কারেন্টই হবে, কিন্তু এই যে পাশে লিখে দিছে ইফ অনলি ক্যারিয়ার ইজ সেন্ট, তার মানে এটা অ্যান্টেনা কারেন্ট হইলেও
ওভারঅল সিচুয়েশনের জন্য এটা অ্যান্টেনা কারেন্ট না, এটা শুধুমাত্র ক্যারিয়ার কারেন্ট। কিন্তু যখন ওভারঅল আসবে মানে সব পাওয়ার আসবে, তখন অ্যান্টেনা কারেন্ট হচ্ছে 8.93। এটা কি ক্লিয়ার? জি। তাহলে সেকেন্ড সিচুয়েশনে অ্যান্টেনা কারেন্ট হচ্ছে আমাদের 9.1913 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটাতে বলতেছে an amplitude modulation transmitter radiates 9 kilowatt of power when the carrier is unmodulated। তার মানে দেখেন, ক্যারিয়ার ইজ আনমডুলেট মানে কি? এই যে যে পাওয়ারের কথা বলতেছে এটা আসলে কি পাওয়ার? ক্যারিয়ারের কথা বলে ক্যারিয়ার দিছে, পাওয়ার। কিন্তু কথা বুঝতে পারছেন? দেন পরের কথাটা কি বলতেছে? এন্ড এত ওয়াটস হোয়েন দ্য ক্যারিয়ার ইজ সাইনোসয়েডালি মডুলেটেড। তার মানে এটা কোন পাওয়ার? মোট পাওয়ার। ট্রান্সমিটারের পাওয়ারটাই কি? মোট পাওয়ার। কিন্তু যখন আনমডুলেটেড তার মানে কি আছে? শুধুমাত্র ক্যারিয়ার আছে। এই যে ক্যারিয়ারের কথা বলে দিছে, একদম আগের ম্যাথের মতো। তার মানে অনলি ক্যারিয়ার যদি হয় সেটা হচ্ছে 9 কিলোওয়াট। সবাই যদি হয় তাহলে হচ্ছে এত। সবাই কে থাক, সবাই বলতে কাকে বুঝাই? টোটাল পাওয়ার। এটা কত? 10.125 কিলোওয়াট। ইনফরমেশন লেখা শেষ। বাকি ম্যাথ কিন্তু সহজ। অ্যামপ্লিচিউড মডুলেশনের ম্যাথ মোটামুটি ছোটখাটো হয়, শুধু সূত্র ধরতে পারলে কাজ শেষ। আহ আচ্ছা নাও, আচ্ছা প্রথম কথা হচ্ছে ফাইন মডুলেশন ইন্ডেক্স বের করতে হবে। আচ্ছা, এই দুইটার জন্য সূত্র শিখলাম আমরা আজকে। পিটি সমান পিসি 1 + μ²/2। সেম ক্যালকুলেটারে বসাই দিলে কাজ শেষ। তারপর কেউ ধরে যদি করতে চান কোনো সমস্যা নাই, যার যেটা সুবিধা লাগে করবেন, ঠিক অ্যান্সার দিলে চলতেছে। তাহলে 0.5ই আসতেছে। তাহলে পার্সেন্ট আকারে যদি বলি, কত? 50%। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ মডুলেশন। সেকেন্ড প্রশ্নটা একটু ভালো করে পড়ি। নাও ইফ অ্যানাদার সাইন ওয়েভ corresponding to এত পার্সেন্ট মডুলেশন ইজ ট্রান্সমিটেড সাইমultaneously। তার মানে দুইটা একই সাথে পাঠাচ্ছি, চেঞ্জ না কিন্তু। আগের বার দেখেন মডুলেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। মানে প্রশ্নগুলো কিন্তু একটু বুঝতে হবে। আগের বার দেখেন শুরুতে মডুলেশন ইন্ডেক্স ছিল 0.7014, বলছিল এটা চেঞ্জ হয়ে 0.8 হয়ে গেছে। বাট এইখানে চেঞ্জ না, বলতেছে যেই সিস্টেমটা এক্সিস্টিং আছে ওর সাথে আর একটা মেসেজ আমি পাঠাচ্ছি। প্রথমটার মডুলেশন ইন্ডেক্স 0.5, সেকেন্ডটার 0.4, এই 40% মানে 0.4। দেন টোটাল পাওয়ার কত হবে? তাহলে ওই যে আমরা কি শিখলাম, যে মাল্টিটোনের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে হয়? মিউ টি ইউজ করতে হয়। সেটা সমান কত হয়? μ1² + μ2²। তাহলে 0.5² + 0.4²। আর একটা শিখছিলাম, কি শিখছিলাম? যে কোনো সিচুয়েশনে আমাদের কোন পাওয়ারটা ফিক্স থাকবে? স্ট্যান্ডার্ড মডুলেশনে ক্যারিয়ার। ক্যারিয়ার পাওয়ার ফিক্স থাকবে। তার মানে এই সিচুয়েশনেও ক্যারিয়ার পাওয়ার কত হবে? আগের বার ছিল 9 কিলোওয়াট, এখনো 9 কিলোওয়াটই থাকবে। এগুলা কিন্তু প্রশ্নে বলে দেবে না, এটা আপনাকে স্ট্যান্ডার্ড আকারে জানতে হবে। 0.64। টোটাল পাওয়ার বের করতে বলতেছে। তাহলে টোটাল পাওয়ার সমান μc ইন্টু 1 + μ², আচ্ছা মিউ তো না, μt²/2। কারণ যেহেতু এই যে এখন কম্বাইন্ড হয়ে গেছে, তো ক্যারিয়ার পাওয়ারটা আগে যা ছিল তাই থাকবে। 1 প্লাস মডুলেশন ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাবে, তো
তো যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 10.845 কিলোওয়াট। এটাকে বুঝতে পারছেন? ভাই। Okay. এর আশপাশে কিন্তু টুকটাক টুকটাক ম্যাথ ছেড়ে গেছে। হ্যাঁ, কেমন? আমি কিন্তু শুরু করছি কত দিয়ে, 3.4 দিয়ে, তার মানে 1 2 3 এগুলা কিন্তু বাদ চলে গেছে। তারপরে 4 বাদ চলে গেছে। এগুলো যেহেতু সিমিলার টাইপ, এজন্য আমি আর নেই নাই। ওগুলা সব করবেন, নিজেরা ট্রাই করবেন। আর সঞ্জয় শর্মার আসলে ক্লিয়ার পিডিএফটা নাই। আমার কাছে যেটা আছে ওইটাতে অনেক পেজ গায়েব, এবং পিকচার কোয়ালিটিও খুব একটা ভালো না। যদি কারো কাছে হার্ড কপি থাকে তাহলে অবশ্যই ওইটা পড়েন। আর একটু ট্রাই করেন, কষ্ট হইলেও এগুলো একটু হার্ড কপি ম্যানেজ করার, কারণ এগুলো আসলে লাগবেই। দরকার হয় প্রত্যেকবার পরীক্ষা দিতে গেলে একটা একটা করে বই কিনেন, অথবা যাই হোক 2 3 4 মাস পর পর একটা হলেও কিনেন, কিনে বইগুলা কালেক্ট করে রাখেন, কাজে লাগবে। পিডিএফটা আসলে বলা যায় ব্যাকআপ, কিন্তু পড়ার জন্য অবশ্যই হার্ড কপি ভালো। পিডিএফ দিয়ে পড়া ঝামেলা। পিডিএফ দিয়ে পড়লে প্রবলেম, মানে মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের রিডিং পড়া হয় না। পিডিএফ দিয়ে রিডিং পড়ার ওইরকম ধৈর্য থাকে না, শুধু ওই ম্যাথ করতে গেলে ওই ডিরেক্ট ম্যাথই করা হয়। এজন্য রিডিং পড়ার জন্য হলেও বা কনসেপ্ট এর জন্য হলেও হার্ড কপিটা অবশ্যই সাথে রাখতে হবে। আচ্ছা, এটা কি বলছে? দ্য টোটাল পাওয়ার কন্টেন্ট অফ অ্যান অ্যামপ্লিটিউড সিগন্যাল ইজ এত, তার মানে যে পিটি বোঝাচ্ছে ডিটারমাইন দ্য পাওয়ার বিং ট্রান্সমিটেড at the carrier frequency and at each of the sideband when the percent modulation। এগুলো মোটামুটি সহজ আছে। আচ্ছা, এখানে আবার মডুলেশন 100%, তার মানে মিউ হচ্ছে 1। আমরা কি জানি? পিটি সমান পিসি ইন্টু 1 + μ²/2। টোটাল পাওয়ার কন্টেন্ট 1000, টোটাল হচ্ছে 1000, তাহলে পিসি সমান কত হবে? গুণ তো না, ভাগ। এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 1 + 0.5, তাহলে হচ্ছে 666.67। এটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার। সেকেন্ড, ইচ অফ দ্য সাইড ব্যান্ড। আচ্ছা, সাইড ব্যান্ড পাওয়ার, সাইড ব্যান্ড পাওয়ারের সাথে ক্যারিয়ারের কি সম্পর্ক? অথবা আপনি চাইলে অন্যভাবেও কাজ করতে পারেন। সেটা হচ্ছে ডিএসবি পাওয়ারটা কত, টোটাল পাওয়ার থেকে আমি যদি ক্যারিয়ার পাওয়ার বিয়োগ করি তাহলে ডিএসবি পাওয়ার পাই। এটা তো কমন সেন্স থেকে আমরা বের করতে পারি। তার মানে 1000 থেকে এটা বিয়োগ করে দিলে যেটা আসে সেটা হচ্ছে ডিএসবি, মানে 333.3। কিন্তু ইচ সাইড ব্যান্ড বলছে, তার মানে ইউএসপি অথবা এলএসবি। কি করব? জাস্ট কি 2 দ্বারা ভাগ করে দিলেই হয়ে গেল। অনেক ভাবে অনেক সূত্র দিয়ে বের করা যায়, যেইভাবে আপনার সুবিধা বের করতে পারেন। 166.67। এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। যেভাবে প্রশ্ন চাবে ওইভাবে জাস্ট অ্যান্সার করতে হবে। টার্ম গুলা একটু মনে রাখতে হবে, সূত্রগুলা যত মনে রাখা যায়। আপনি আলাদাভাবেও করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে ডিরেক্ট সূত্র মনে রাখলে সুবিধা হচ্ছে পরীক্ষার হলে একটু টাইম বাঁচবে। কারণ অনেক সময় পরীক্ষাতে কিন্তু একটু বেশি প্রশ্ন আসে, অনেক সময় কম প্রশ্ন আসে। তো কম প্রশ্ন আসলে সমস্যা নাই, কিন্তু বেশি আসলে একটু ঝামেলা। ওই সময় 1 মিনিট মানেও অনেক কিছু।
এই একই প্রশ্ন, এটা নিজেরা করেন আপনারা। 3.15 এক্সাম্পল। এখানে ওই যে পাওয়ার কন্টেন্ট 5 কিলোওয়াট বলে দিছে, ডিটারমাইন দ্য পাওয়ার কন্টেন্ট অফ ইচ অফ দ্য সাইড ব্যান্ড অ্যান্ড টোটাল পাওয়ার ট্রান্সমিটেড when the carrier is modulated up to 75%. পাওয়ার কন্টেন্ট অফ দ্য ক্যারিয়ার ইজ 5, মানে ক্যারিয়ার পাওয়ার দেওয়া আছে, টোটাল পাওয়ার বের করতে হবে, আর ইচ সাইড ব্যান্ড পাওয়ার বের করতে হবে, মডুলেশন ইন্ডেক্স দেওয়া আছে। এটা করে ফেলবেন। An AM signal in which the carrier is modulated up to 70% contains 1500 ওয়াট at the carrier frequency. ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে যেই পাওয়ার থাকে সেটা কার পাওয়ার? অবশ্যই ক্যারিয়ারের পাওয়ার। তাহলে সিচুয়েশন 1, মডুলেশন ইন্ডেক্স 0.7, ক্যারিয়ার পাওয়ার 1500 ওয়াট। ডিটারমাইন দ্য পাওয়ার কন্টেন্ট অফ দ্য আপার অ্যান্ড লোয়ার সাইড ব্যান্ড ফর দিস পার্সেন্টেজ মডুলেশন। এই সিচুয়েশনে আপার আর লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার বের করতে হবে। আমরা অনেক ভাবেই পারি, আগে পিটি বের করে ফেলি, মানে যেটা আপনার জন্য সুবিধা। তাহলে পিটি কত আসে? 1500 ইন্টু 0.7 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 1867.5। কিন্তু ইচ সাইড ব্যান্ড পাওয়ার কত? একবারই করে দিই, আমি আর বারবার লাইন নষ্ট করতেছি না। টোটাল পাওয়ার থেকে ক্যারিয়ার পাওয়ার বাদ দিলে হয় ডিএসবি পাওয়ার, সেটাকে 2 দ্বারা ভাগ করে দিলে হয় ইচ সাইড ব্যান্ড পাওয়ার। তাহলে 1500 অ্যান্সার বিয়োগ 1500 ডিভাইডেড বাই 2, তাহলে ইচ সাইড ব্যান্ড পাওয়ার 183.75। এই হচ্ছে আমাদের প্রথম সিচুয়েশনের অ্যান্সার। দ্বিতীয়টা কি বলতেছে? ক্যালকুলেট দ্য পাওয়ার এট দ্য ক্যারিয়ার অ্যান্ড দ্য পাওয়ার কন্টেন্ট অফ ইচ অফ দ্য সাইড ব্যান্ড হোয়েন দ্য পার্সেন্ট মডুলেশন ড্রপস টু 50%। কি শিখছিলাম আমরা? যখন একই সার্কিটের সিচুয়েশনের মডুলেশন ইন্ডেক্স বা কিছু চেঞ্জ হয়, কোনটাকে আমাদের ফিক্স রাখতে হবে? ক্যারিয়ার। ক্যারিয়ার পাওয়ার ফিক্স থাকবে। তার মানে সেকেন্ড কেস, কোন কেস? যখন মিউ এর ভ্যালু কত হয়ে গেছে? 0.5 হয়ে গেছে, স্টিল পিসি সমান কত? আগের বার ছিল 1500, এখনো 1500ই আছে। বাকিটুকু তো খুব সহজ, এখন আর কোনো ঝামেলা নাই। এখন ইউএসবি বলেন আর এলএসবি বলেন, সেটা কত হবে? টোটাল পাওয়ার থেকে ক্যারিয়ার পাওয়ার বাদ দিব, 2 দ্বারা ভাগ করে দিব। আচ্ছা, আরেকটা ভাবেও বের করা যায় ডিরেক্ট সূত্র দিয়ে, সেটা হচ্ছে আমি বলতেছি পিটি সমান পিসি ইন্টু 1 + μ²/2, বা এইটাকে লেখা যায় পিসি প্লাস পিসি ইন্টু μ²/2। এটা ক্যারিয়ার পাওয়ার আর এটা হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার, কিন্তু ইচ সাইড ব্যান্ড পাওয়ার এইটারও অর্ধেক। তাহলে আমি বলতে পারি পিসি μ²/4 হয়ে গেল, একবারে অ্যান্সার চলে আসবে। পিসি হচ্ছে 1500, মিউ মিউ হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 4, তাহলে থাকছে 93.75 ওয়াট। এটা কি বুঝতে পারছেন?
এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে দ্য পার্সেন্টেজ মডুলেশন অফ এম চেঞ্জ ফ্রম 40 থেকে 60, মানে আগে 40 ছিল এখন 60 হয়ে গেছে। অরিজিনালি দ্য পাওয়ার কন্টেন্ট এট দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ওয়াজ 900, মানে শুরুতে আমাদের পাওয়ার ক্যারিয়ার পাওয়ার কত ছিল? 900। ডিটারমাইন দ্য পাওয়ার কন্টেন্ট ইন দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড উইদিন ইচ অফ দ্য সাইড ব্যান্ড আফটার পার্সেন্ট মডুলেশন হ্যাজ রাইজেন টু 60%, মানে 40 থেকে যে 60 হলো এই সময় আমাদের হচ্ছে ওই বাকিটুকু, মানে দুইটা প্রশ্ন একই, আগেরটাও যা প্রশ্ন পরেরটাও আসলে তাই প্রশ্ন। তার মানে পিটি হচ্ছে আমাদের 900। আচ্ছা, পিটির কি দরকার আছে? পিটির দরকার নাই, যেহেতু আমরা ইউএসবি আর এলএসবি জিনিসটা শিখেই ফেলছি। আচ্ছা, পিসি এট 40%, পিসি সমান 900ই থাকবে এট 60%। তাহলে কিছুক্ষণ আগে শিখলাম মিউ স্কোয়ার পিসি বাই 4। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের আনসার। আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন সবাই? ভাই ওই যে পাওয়ার কন্টেন্ট এট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে এইটা একটু কনফিউশন লাগতেছে, এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। কেমন কনফিউশন? মানে ব্যাপারটা মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে পাওয়ার কন্টেন্ট মানে বুঝতেছি না বিষয়টা, আসলে একটু যদি ক্লিয়ার করে দিতেন। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি পরিমাণ পাওয়ার বহন করতেছে, তো আপনি আপনার পাওয়ার বহন করবে, মেসেজের পাওয়ার বহন করবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের পাওয়ার বহন করবে, এটা তো স্বাভাবিক। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাওয়ার বলতে ইনডিরেক্টলি ক্যারিয়ার পাওয়ারই বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে পাওয়ার, তো স্বাভাবিক কথা, যার ফ্রিকোয়েন্সি যেমন থাকবে সে তার পাওয়ারই তো বহন করবে। এসি সিগন্যালের কি ফ্রিকোয়েন্সি 50 হার্জ, আমি বললাম যে 50 হার্জে পাওয়ার নির্ণয় করো, তো 50 হার্জের পাওয়ার বলতে তো ওই মেসেজের পাওয়ারই বোঝাচ্ছে। মানে ধরেন 20 sin 2π50t, এই 50 হার্জের পাওয়ার মানে এই যে 20 স্কোয়ার বাই 2। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আজকে তাহলে এইটুকুই থাক, আমরা একটু আস্তে ধীরে আগাই। নেক্সট ক্লাসে ম্যাথ আর বাকিটা করাবো হচ্ছে সলভিং ক্লাসে, মানে ওইখানে হচ্ছে, এখানে তো মোটামুটি কনসেপ্ট দেখালাম, এক্সাম্পল দেখালাম, আর সলভিং ক্লাসে হচ্ছে আপনার বিগত সালের কোশ্চেন প্লাস এই সব মিলায়। আর তার আগে হচ্ছে আলাদা ক্লাস করাবো আপনার হচ্ছে স্পেকট্রাম ড্রয়িং এর উপরে একটা আলাদা ক্লাস থাকবে, কারণ এই জিনিসটা মোটামুটি সহজ আবার খুব ঝামেলার জিনিস। এখানে মানে অনেক কনফিউশন থাকে, ভাষার উপরে, ইকুয়েশনের উপরে একটু চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আঁকানো টাকানো সব চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটার উপর একটা বড় ক্লাস লাগবে। বিশেষ করে এখন পর্যন্ত ঝামেলা আমরা ফেস ওইরকম করি নাই, কারণ হচ্ছে আমরা কি বলে ফুরিয়ার ট্রান্সফর্ম শুধুমাত্র ওমেগা নিয়ে কাজ করতেছি। আমরা যখন ম্যাথ করব বা পরীক্ষায় আসবে তখন কিন্তু অনেক সময় এফ আকারে আসবে, অনেক সময় ওমেগা আকারে আসবে। তাহলে এক্স অফ এফ অথবা এক্স অফ ওমেগা বা এম অফ এফ বা এম অফ ওমেগা কখন কোনটা হবে বা কখন দিলে কেমন হবে, ড্রয়িং এ কি কি ইফেক্ট পড়বে, এই জিনিসগুলো আমাদের আসলে জানা লাগবে। তো এর উপরে আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। তারপরে আমরা সলভিং ক্লাস খুলে পরবর্তী মডুলেশনে যাব।
আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, অথবা গতকালকের বা এই ক্লাস টপিকের কবে হবে? উপরে? কালকে নাকি সোমবার? হ্যাঁ, কন্টিনিউয়াসলি রুটিন হিসাবে চলবে ইনশাল্লাহ। রবি থেকে বুধ আমাদের চলতেছে না, ওইটা চলবে। আজকে তো গত দিনেরটাই নিলাম, আগামীকালকে 9টায়? ক্লাস হবে ইনশাল্লাহ। 8:30 থেকে 9টা, ফিক্সড বলতেছি না, কারণ ইলেকট্রিসিটির বিষয় আছে, প্লাস সবকিছু মিলাই আসলে। মোটামুটি আপনারা মেসেঞ্জার গ্রুপেই থাকেন, আমি বলে দেবো ওই টাইমের ভেতরে জানাই দিব। মেসেঞ্জার একটু মেনশন দিন সবাইকে, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয়, যারা ক্লাস করতেছেন, ক্লাসের সময় আমি হয়তো অনেক সময় ওই কি বলে, চ্যাট মেসেজ যেগুলো আছে ওগুলোর দিকে খেয়াল করি না। তো কারো কোনো কোশ্চেন যদি থাকে, আপনারা মাইকে করতে পারেন, অথবা এখানে কি কোনো ইয়ে দেওয়া যায়, এটা মেবি হ্যান্ড রাইজ অথবা এরকম কিছু একটা আছে। রিয়াকশন আসছে ভাই। আচ্ছা, এই মেসেজ ওখানে দিলে হ্যান্ড কি রাইজ কোনো করলে হবে, রাইজ হ্যান্ড নোটিফিকেশনের আছে। বিষয় আছে, মানে না না না, সাউন্ড ওখানে অথবা রাইজ এরকম হ্যান্ড আছে, কিছু? আপনি দেখতে পারবেন। আচ্ছা, হ্যান্ড নেক্সট রাইজ থেকে করলে তাহলে আপনি একটু দেখতে এটাই পারবেন। করেন, মানে শুধু মেসেজ দিলে অনেক সময় দেখা যায় যে আমি ক্লাসের ইতে থাকি তো, আর ওই মেসেজে যে বারটা থাকে ওইটা আমি আবার হাইড করে রাখি, তো দেখা যায় যে আমি ভাই খেয়াল ওই নাও যে করতে হাত পারি। তোলা যায় ভাই, রিয়েক্টের মধ্যে ওই যে রেইজ হ্যান্ড হ্যাঁ, অপশন আছে। ওইটা দিলে মেবি নোটিফিকেশন আসতে পারে, তো ওইটাই করেন যদি কেউ চান যে শুধু মেসেজে প্রশ্ন দিবেন। রেজ হ্যান্ড করলে আমি তখন বলবো, তখন মেসেজে লিখে দিলেই হবে। ভাই এখানে তো লোক কম, মাইক ওপেন করে কথা বললেই হয়। না, যদি কারো সমস্যা থাকে করতে পারেন, সমস্যা নেই, যার যেভাবে সুবিধা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট টপিক থেকে কালকে আলোচনা করবো।